লেখিকা সুপ্রিয়া ঘোষের যৌতুক। ফাল্গুনের তপ্ত দুপুর, রুক্ষ লাল মাটির ওপর দিয়ে বইছে ঝিরঝিরে হাওয়া। বীরভূমের ইলাম বাজারের সেই পুরনো ধাঁচের দোতলা বাড়িটায় আজ বেশ শোরগোল। বাড়ির বড় গিন্নি মনোরমা দেবী উনুন পাড়ে বসে ঘামছেন, আর কাজের মেয়ে পুটির ওপর মেজাজ দেখাচ্ছেন। ওরে পুটি, ওই বাসনের গাদাটা কি রাত পোহালে মাজা হবে? বলি ধিঙ্গি মেয়ে, আজ যে সায়নের জন্য মেয়ে দেখতে যাবে ওই মাস্টার মশাইয়ের বাড়ি, সে খেয়াল আছে? যা তো বৈঠকখানা ঘরটা একবার ঝেঁটিয়ে দে। মনোরমা দেবীর মেজাজটা আজ খিটখিটে হয়ে আছে। কারণটা সঙ্গত। বড় ছেলে সায়ন ব্যাংকের বড় চাকরি করে, দেখতে কার্তিক ঠাকুরটি। তার জন্য সম্বন্ধ এলো কিনা পাশের গ্রামের এক সামান্য স্কুল মাস্টারের মেয়ের। সায়ন আবার গো ধরেছে, মা, মেয়ে যদি পছন্দ হয় তবে ওই বাড়িতেই বিয়ে করব। ওরা সাধারণ মানুষ, বেশি চাকচিক্য নেই, এটাই আমার পছন্দ। অবিনাশবাবু রোয়াকে বসে খবরের কাগজ পড়ছিলেন। গিন্নির চিৎকার শুনে চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, আহা গিন্নি, মেয়ে দেখতে তো আমরা যাব, ওরা তো আর এখানে আসছে না। তুমি এখন থেকে কেন বাড়ি মাথায় করছো? মনোরমা দেবী খুন্তি হাতে বেরিয়ে এলেন। তুমি তো ওসব বলবেই, চিরকাল তো আদর্শ আর নীতি ঝেড়েই জীবনটা কাটালে। ছেলেটা ব্যাংকে চাকরি করে, কত বড় বড় ঘরের মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর তুমি কিনা ওই বেনে পুকুরের নড়বড়ে বাড়িতে সম্বন্ধ করতে যাচ্ছ। ওই মাস্টারের মেয়ে কি আনবে? এক গাদা বই আর কয়েকটা সস্তা তাঁতের শাড়ি। আমাদের বাড়ির একটা সম্মান নেই? সায়ন ঘর থেকে বেরোতে বেরোতে বলল, মা, সম্মান জিনিসের ওপর নির্ভর করে না, মানুষের ওপর করে। বৃষ্টি গান জানে, পড়াশোনায় ভালো, আর দেখতেও খুব শান্ত। আমার জন্য ওটাই যথেষ্ট। আর বাবা তো বলেই দিয়েছেন আমরা কোনো যৌতুক নেব না। যৌতুক নেবে না বললেই হলো? মনোরমা দেবীর গলার স্বর সপ্তমে চড়ালেন। পায়ে পায়ে মেজগিন্নি আসবে, ওদিকে সেজো দিদিমণি আসবে, তারা যখন নকশা কাটা আলমারি আর সেগুনের পালঙ্ক খুঁজবে, তখন আমি কি ওনাদের তোমার ওই আদর্শ দিয়ে জল খাবার খাওয়াবো? লোকে হাসবে না আমার কপালে? অবিনাশবাবু ধমক দিয়ে বললেন, চুপ করো তো, ওই মাস্টারের মেয়ে আসুক, তবেই বুঝবে কত ধানে কত চাল। এখন চটপট তৈরি হও, গাড়ি আসবে 2টোর সময়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার মুখে বেনেপুকুর গ্রামের সে ছোট একতলা বাড়িটার সামনে গাড়ি দাঁড়ালো। বৃষ্টির বাবা সত্যেন বাবু তড়িঘড়ি বেরিয়ে এলেন। সাদা ধুতি আর পাঞ্জাবি, কাঁধে একটা হালকা চাদর, বড় বিনয়ী মানুষ। আসুন আসুন অবিনাশবাবু, দিদি আসুন। সায়ন বাবা, ভেতরে এসো। বসার ঘরটা ছোট কিন্তু ঝকঝকে। কোনায় একটা পুরনো আমলের ট্রানজিস্টার আর দেওয়ালে মহাপুরুষদের ছবি। মনোরমা দেবী ঢুকেই একবার দেওয়ালের দিকে তাকালেন, যেন খুঁত খুঁজছেন। সোফায় বসতে গিয়ে তিনি ফিসফিস করে সায়নকে বললেন, রেক্সিনের সোফারে সায়ন, বসলে কেমন ঘস ঘস শব্দ হয় দেখছিস? কি যে পছন্দ করলি তুই। সায়ন বিরক্তির চোটে উত্তর দিল না। একটু পরে বৃষ্টি চা আর নোনতা বিস্কুট নিয়ে ঢুকলো। পরনে একটা হালকা বাসন্তী রঙের শাড়ি, চুলটা খোলা, মুখটা ভারী মিষ্টি। অবিনাশবাবু হাসি মুখে বললেন, এসো মা, বসো, লজ্জিত হওয়ার কিছু নেই। মনোরমা দেবী আর চোখে বৃষ্টির হাতের আঙুলগুলো দেখলেন। কোনো দামি আংটি নেই। পাড়ার কোনো মেয়ের বিয়ে হলে সোনার অলংকারে মা গয়নার দোকান হয়ে যায়, আর এই মেয়েটার হাত একেবারে ফাঁকা। তিনি একটু গলা খাকারি দিয়ে বললেন, তা মা, পড়াশোনা তো শুনলাম বিয়ে অবধি করেছো, তা ঘরের কাজকর্ম পারো তো? আমাদের বাড়িতে কিন্তু আবার ওই মিক্সি টিক্সির চল কম। শিলে বেটে মশলা না দিলে আমার কর্তার আবার মুখে রোচে না। বৃষ্টি নিচু স্বরে বলল, আগে মা, আমি সব কাজই পারি, বাবার রান্না বান্না আমিই করি। সত্যেন বাবু পাশ থেকে কাচুমাচু হয়ে বললেন, আসলে দিদি, বৃষ্টিকে তো আমরা খুব আদর দিয়ে মানুষ করেছি ঠিকই, কিন্তু ও সব কাজ জানে। তবে আপনাদের মতো বনেদি বাড়ির চাল চলন শিখতে হয়তো ওর একটু সময় লাগবে। মনোরমা দেবী একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বললেন, তা তো লাগবেই ভাই, আমাদের বাড়ির বিছানার চাদর পাল্টাতেই তো আপনার মেয়ের একদিন লেগে যাবে।
তা যাকগে, কাজের কথায় আসি। আমার কর্তা তো খুব আদর্শবাদী মানুষ, উনি বলছেন কিছুই নেবেন না। কিন্তু আমি মা, আমার তো একটা মন আছে। আমার বড় ছেলের বিয়ে বলে কথা, ভাড়া পড়শিকে তো বলতে হবে বৌমা কি কি নিয়ে এলো। অবিনাশ বাবু বিরক্ত হয়ে বললেন, মনোরমা, এখানে ওসব কথা কেন? আহা, আমি তো আর হাতি ঘোড়া চাইছি না। মনোরমা দেবী সপাটে বললেন, বলছি কি মাস্টার মশাই, মেয়েকে তো আপনি যা দেবেন তা আপনারই মেয়ের। ওই যে ঘরের কোনায় যে আলমারিটা দেখছি, ওটা তো মনে হয় আম কাঠের। আমার সায়নের ঘরের মাপটা কিন্তু বেশ বড়, ওখানে একটু সেগুনের কাজ না থাকলে ঠিক মানাবে না। আর ড্রেসিং টেবিলটা যেন হালের আয়নার মতো হয়। সত্যেনবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাপা গলায় বললেন, দিদি, আমি তো আগেই বলেছি আমার সামর্থ্য খুব কম, তবু আমি চেষ্টা করব। সায়ন মাঝপথে রুখে দাঁড়ালো। মা, একদম চুপ করো। কাকাবাবু, আপনি ওনার কথায় কান দেবেন না। আমি বলছি কোনো ফার্নিচার বা কোনো জিনিসের প্রয়োজন নেই, আমাদের বাড়িতে অনেক আছে। বৃষ্টি এতক্ষণ চুপ ছিল। সে দেখল তার বাবার অসহায় মুখটা, তার চোখে জল চিকচিক করে উঠল। মনোরমা দেবী সেটা লক্ষ্য করেও না দেখার ভান করলেন। মনে মনে তিনি একটা ছক কষে নিলেন। বাড়ি ফেরার পথে গাড়িতে মনোরমা দেবী একাই বকবক করে গেলেন। বউ তো হলো, কিন্তু সমাজকে কি বলবো? ওই ভাঙা সোফায় বসে চা খেয়ে এলাম, লোকে শুনলে ছি ছি করবে। সায়ন, তুই যত যাই বলিস, আমি কিন্তু কালই একবার ওই মাস্টারের কাছে ফোন করব। উনি তো আর আমার কথা ফেলতে পারবেন না। অবিনাশ বাবু বললেন, তুমি যদি ওই গরিব মানুষটাকে অতিষ্ঠ করো তবে কিন্তু ভালো হবে না মনোরমা, মনে রেখো। কিন্তু মনোরমা দেবী ছাড়ার পাত্রী নন। পরের দিন দুপুরে যখন অবিনাশবাবু ঘুমোচ্ছেন আর সায়ন অফিসে, তিনি চুপি চুপি ডায়েরি থেকে সত্যেনবাবুর ফোন নম্বরটা বের করলেন। ফোনের ওপাশ থেকে সত্যেনবাবুর কণ্ঠস্বর ভেসে এলো, হ্যাঁ দিদি, বলুন। মনোরমা দেবী গলাটা একটু খাটো করে কিন্তু তীক্ষ্ণ করে বললেন, শুনুন মাস্টার মশাই, আমি কিন্তু কাল সবার সামনে সব কথা বলতে পারিনি। বাড়ির পুরুষ মানুষগুলো বড় আবেগপ্রবণ, ওরা তো আর অন্দরমহলটা বোঝে না। আপনি যদি সত্যি আপনার মেয়ের মঙ্গল চান, তবে মনে রাখবেন আমাদের বাড়ির অন্দরমহলটা কিন্তু খুব জমকালো। সেখানে যদি আপনার মেয়ের জিনিসগুলো জৌলুস না ছড়ায়, তবে ওকে কিন্তু গঞ্জনা সইতে হবে। পাড়ার মহিলারা যখন এসে বলবে যে বৌমা কিছুই আনেনি, তখন আমার হাত পা বাঁধা থাকবে, বুঝতেই পারছেন। সত্যেন বাবু ফোনের ওপাশে পাথরের মতো হয়ে গেলেন। তিনি ভাবছিলেন তার জমানো টাকায় কোনো মতে বিয়েটা দেবেন। এখন এই সেগুন কাঠের আলমারি আর পালঙ্ক কোত্থেকে আসবে? তিনি বললেন, দিদি, আমি যদি একটা ছোট আলমারি দিই। আরে না না, ছোট কেন? মনোরমা দেবী যেন ধমক দিলেন। ওই যে নতুন ধাঁচের পালঙ্কগুলো বেরিয়েছে না, ওইটা দেবেন। আর হ্যাঁ, ফ্রিজটা যেন কোনো ছোট কোম্পানির না হয়। সায়নের বন্ধুরা আসবে তো, ওরা ব্র্যান্ড ছাড়া বোঝে না। দেখুন ভাই, সায়ন আর ওর বাবা তো নীতি নিয়ে বেঁচে থাকবে, কিন্তু মেয়েকে তো আমার সাথেই ঘর করতে হবে। আপনি যদি একটু খরচ করেন তবে আপনার মেয়েরই লাভ। আমি কিন্তু এটা আপনাকে সাবধান করে দিলাম। ফোনটা রেখে মনোরমা দেবী একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি জানতেন মেয়ের বিপদের কথা শুনলে বাবা ঠিকই পাহাড় ডিঙিয়ে টাকা জোগাড় করবেন। ওদিকে বেনেপুকুর গ্রামে সত্যেনবাবু মেয়ের শিওরে বসে ভাবছেন, কার কাছে হাত পাতবেন? জমিটা কি বন্ধক রাখবেন, নাকি সুদে টাকা নেবেন? বৃষ্টি দূর থেকে বাবার চোখের জলটা দেখতে পেল। সে বুঝতে পারল তার শ্বশুর বাড়িতে পা রাখার আগেই একটা দেনা পাওনার অদৃশ্য কালো মেঘ তাদের ওপর ছেয়ে গেছে। আজই সত্যেন মাস্টারের মেয়ে বৃষ্টির বিয়ে। উঠোনে রং বেরঙের কাপড় দিয়ে সুন্দর প্যান্ডেল খাটানো হয়েছে। আলোর রোশনাই চারিদিকে ঠিকই, কিন্তু সত্যেন বাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম আর চোখের কোণে কালশিটে বলে দিচ্ছে গত কয়েকটা দিন তার ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। মনোরমা দেবীর সেই ফোনটা পাওয়ার পর থেকে মানুষটা পাগল হয়ে হন্যে হয়ে ঘুরেছেন। শেষে নিজের সামান্য যেটুকু ধানি জমি ছিল সেটা মহাজনের কাছে বন্ধক রেখে আর নিজের পুরনো এলআইসির
টাকাটা কোনো মতে তুলে ইলাম বাজারের বড় ফার্নিচারের দোকান থেকে সেই সেগুনের খাট আর বড় আলমারি কিনে এনেছেন। বৃষ্টির পিসি বনলতা দেবী ঘরের কোণে বসে সুপুরি কাটছিলেন আর গজগজ করছিলেন। বলি, ও দাদা, তুমি কি মাথাটা একেবারে বিকিয়ে দিলে? ওরা তো বড় বড় গলায় বললে, আমরা শিক্ষিত বাড়ি, কোনো পণ নেব না, তবে দশাসই পালঙ্ক আর কাঁচ লাগানো আলমারি কেন কিনতে গেলে বাপু? এই টাকাটা তো মেয়ের নামে পোস্ট অফিসে ফিক্সড করে দিলেও পারতে, বিপদের দিনে কাজে আসতো। সত্যেনবাবু একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে চটিটা ঠিক করতে করতে বললেন, কি করব বনলতা, সম্বন্ধ করতে গিয়ে বেয়ানের চোখের চাউনি আর ফোনের ওই কথাগুলো ভুলতে পারছি না রে। মুখ ফুটে সরাসরি না চাইলেও উনি বুঝিয়ে দিয়েছেন যে ওগুলো না গেলে আমার মেয়ের কপালে গঞ্জনা আছে, আমি তো থাকবো না পাশে। মেয়েটা যেন শান্তিতে অন্তত ওই বাড়িতে রাতে ঘুমোতে পারে, সেটুকুই চাই। বৃষ্টি ঘরের ভেতর থেকে সব শুনছিল। তার বিয়ের চন্দন আঁকা মুখে তখন দুশ্চিন্তার কালো ছায়া। সায়ন তো বলেছিল কিছুই লাগবে না, তবে তার মা কেন তলে তলে বাবাকে এমনভাবে চাপ দিলেন? বৃষ্টির ইচ্ছা করছিল সায়নকে ফোন করে সবটা বলে দেয়, কিন্তু আবার ভাবল বিয়ের আগেই যদি হবু শাশুড়ি নামে অভিযোগ করে তবে কি সংসারে শান্তি থাকবে? তার বাবার মান সম্মানের কথা ভেবে সে মুখ বুজে রইল। সন্ধ্যার কিছু পর বরযাত্রী এসে পৌঁছালো। জাঁকজমক কম নয়। অবিনাশবাবু আর সায়ন যখন ঢুকলেন, সত্যেনবাবু হাত জোর করে দরজায় দাঁড়িয়ে পড়লেন। সায়নকে আজ তসর রঙের পাঞ্জাবিতে বেশ রাজপুত্তুর দেখাচ্ছে, কিন্তু মনোরমা দেবীর নজর তখন বরের দিকে নয়, তার তীক্ষ্ণ নজর তখন সদর দরজা দিয়ে বাড়ির পেছনের উঠোনের দিকে, যেখানে নতুন ফার্নিচারগুলো খবরের কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। মনোরমা দেবীকে অবিনাশবাবু কিছুতেই সঙ্গে করে আনতে চাননি, কারণ তিনি জানতেন মনোরমার সঙ্গে এলে ঠিক দেনা পাওনা নিয়ে কোনো ঝামেলা করবে। পিসি শাশুড়ি বলেছিল, বৌমা, ছেলের বিয়ে মাকে দেখতে নেই গো। কিন্তু মনোরমা দেবী জেদ ধরলেন, তাকে যদি সঙ্গে করে না নিয়ে যাওয়া হয় তাহলে তিনি বধূবরণ করবেন না। অগত্যা অবিনাশবাবু মনোরমা দেবীর জেদের কাছে হার মানলেন। মনোরমা দেবী আড়ালে গিয়ে পুটিকে ফিসফিস করে বললেন, ওরে পুটি, দেখেছিস ওই যে পেছনে খবরের কাগজ দিয়ে রেখেছে? ওগুলো কি নতুন মাল, নাকি রং করে পালিশ দিয়ে চালিয়ে দিল? যা তো একটু হাত দিয়ে দেখে আয় তো কাঠটা ভারী কিনা। আমাদের ইলাম বাজারের ফার্নিচার কিন্তু খুব মজবুত হয়। এই গ্রামের মাল যদি দুদিনে ঘুণে ধরে তবে কিন্তু আমার ছেলের ঘরে ওসব রাখা চলবে না। পুটি গিয়ে একবার ঘুরে এসে বলল, মা জননী, জিনিস তো লাইটের আলোয় চকচক করছে গো। খাটটার ডিজাইন খুব রাজকীয় দিয়েছে, বড় বড় ফুল কাটা। মনোরমা দেবী একটু আশ্বস্ত হলেন, কিন্তু পরক্ষণে মুখটা তেতো করে বললেন, জিনিস তো দেবেই, আমার ছেলের মতো রত্ন পাচ্ছে, এটুকু না দিলে কি চলে? একটু শৌখিন জিনিস না দিলে আমার বাড়িতে মানাবে কেন? তবে গয়নাগুলো কি দিল একবার দেখতে হবে। বিয়ের পিঁড়িতে যখন বৃষ্টি আর সায়ন মুখোমুখি বসলো, শুভ দৃষ্টির সময় সায়ন দেখল বৃষ্টির চোখ দুটো লাল হয়ে আছে। সে নিচু স্বরে মালা বদলের ফাঁকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বৃষ্টি? খুব কান্না পাচ্ছে বুঝি বাড়ি ছাড়ার কথা ভেবে? মন খারাপ করো না, আমি তো আছি। বৃষ্টি ম্লান হাসল। সে কি করে বলবে যে রাজকীয় বিয়ের সাজের নিচে তার বাবার ঋণের বোঝাটা কত ভারী হয়ে চেপে বসেছে। বাবার ওই জীর্ণ পাঞ্জাবির ভেতরকার বুকটা কতটা কাঁপছে সেটা শুধু মেয়েই বুঝতে পারে। বাসর ঘরেও নিস্তার নেই। গ্রামের মেয়েরা যখন আমোদ আহ্লাদ করছিল, মনোরমা দেবী বারবার ঘরের কোণে রাখা আলমারিটা হাত দিয়ে টোকা মেরে দেখছিলেন। এক পর্যায়ে তিনি বৃষ্টির পিসিকে ডেকে বললেন, দেখুন দিদি, খাটটা তো ভালোই দিয়েছেন, তবে গদিটা কি শিমুল তুলোর? আমাদের সায়নের কিন্তু আবার সিনথেটিক গদিতে পিঠ ব্যথা করে। বনলতা দেবী এবার আর সহ্য করতে পারলেন না। তিনি সপাটে বললেন, বেয়ান, আমার দাদা কিন্তু ওনার ক্ষমতার বাইরে গিয়ে এই আসবাবপত্র কিনেছেন ইলাম বাজারের সবচেয়ে বড় দোকান থেকে। 4 মাস আগে অর্ডার দিয়ে বানানো এগুলো। আর গয়নার কথা বলছেন, ওই যে কানপাশা জোড়া দেখছেন, ওই বৃষ্টির ঠাকুরমার আমলের আসল গিনি সোনা। এখনকার ওই নামি দোকানের খাদ মেশানো সোনা নয়।
মনোরমা দেবী ঝামটা দিয়ে উঠলেন। আহা দিদি, আমি কি কিছু মন্দ বলেছি? আমি তো বলছি মাস্টার মশাই কত কষ্টই না করলেন। তবে কি জানেন, আমরা তো বনেদি বাড়ি, আমাদের ওখানে পিসতুতো মাসতুতো গাদা গাদা আত্মীয়রা আসে, সব খুঁটিয়ে দেখে। তারা যদি বলে বৌমা বাবার বাড়ি থেকে কিছুই আনলো না, তবে কি আমার সায়নের মান থাকবে? লোকে বলবে না ছেলের এত টাকা অথচ শ্বশুর বাড়ি থেকে একটা ভালো টিভিও এলো না? অবিনাশ বাবু দূর থেকে গিন্নির গলার স্বর শুনে এগিয়ে এলেন। ওনার কড়া ধমক, মনোরমা, বিয়ের প্যান্ডেলে দাঁড়িয়েও তোমার ওই লোভের জাবর কাটা বন্ধ হবে না? ছি, মাস্টার মশাই পাশে দাঁড়িয়ে সব শুনছেন, লজ্জা করে না তোমার? মনোরমা দেবী মুখটা ঝামটা দিয়ে অন্যদিকে ফিরিয়ে নিলেন। লজ্জা তো তোমাদের হওয়া উচিত, যারা জেনে শুনে ছেলেটাকে এমন এক ভিকেরি ঘরে পার করলে। এবার বিদায় বেলা উপস্থিত, সত্যেনবাবু বৃষ্টির হাতটা সায়নের হাতে দিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন। বললেন, বাবা সায়ন, আমার মাটা বড় সরল, অনেক আদরে মানুষ করেছি, কোনোদিন রুক্ষ কথা বলিনি, সংসারের কাজ সবও জানে। কোনো ভুল করলে ওকে তুমি দেখো বাবা, আমি তো সব দিয়ে রিক্ত হয়ে গেলাম, শুধু ওর সুখটুকু পাওনা রইল। সায়ন বিনম্রভাবে সত্যেনবাবুর পা ছুঁয়ে প্রণাম করে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, বৃষ্টি এখন আমাদের বাড়ির লক্ষ্মী, আমার ওপর ভরসা রাখুন, ওকে চোখের জল ফেলতে দেব না। কিন্তু সায়ন জানতো না, অন্দরমহলের রাজনীতি আর তার মায়ের জিঘাংসা এই সহজ সরল কথাগুলোর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। গাড়ি যখন ইলাম বাজারের দিকে ছাড়লো, বৃষ্টি জানলার বাইরে তাকিয়ে দেখলো তার বৃদ্ধ বাবা রাস্তার ধুলোয় একা দাঁড়িয়ে আছেন, রিক্ত, নিঃস্ব, কিন্তু এক আকাশ দুশ্চিন্তা নিয়ে। তার মনে পড়ল, বাবা গত পরশু রাত্রে এক বাটি মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলেন, বলেছিলেন তার খিদে নেই। আজ বুঝলো সেই খিদেটা আসলে পেটে নয়, মনে ছিল। গাড়ির পেছনের সিটে বসে মনোরমা দেবী তখন পুটির সাথে ফিসফিসানি শুরু করেছেন। শোন পুটি, বাড়ি গিয়ে আগে জল শুদ্ধি করবি, আর ওই যে বড় বাক্সটা এলো, ওটার ভেতর কি আছে দেখেছিস? মনে হয় বাসন কোসন। কাঁসা পিতলের বদলে স্টিল দেয়নি তো? যদি স্টিল দেয় তবে আমি ওগুলো সব স্টোর রুমে ফেলে রাখবো, ও দিয়ে আমার বাড়ির অতিথি সেবা হবে না। বৃষ্টি বুঝতে পারল তার নতুন জীবনের যাত্রা শুরু হলো এক এমন মানুষের সাথে যার কাছে সম্পর্কের চেয়েও জিনিসের দাম বেশি। সে সায়নের হাতের ওপর নিজের হাতটা রাখলো, কিন্তু তার মনে হলো সায়ন কি পারবে তাকে বিপদের হাত থেকে বাঁচাতে? শ্বশুর বাড়ির এই দোতলা বাড়িতে তাকে কি সতীদাহের মতো প্রতিদিন এই পণের আগুনে পুড়তে হবে? বনেদি শ্বশুর বাড়িতে বৃষ্টির আজ 10ম দিন। বিয়ের জৌলুস মাখা দিনগুলো একে একে ফিকে হয়ে আসছে। আত্মীয় স্বজনরা ব্যাগ গুছিয়ে বিদায় নিয়েছেন। বাড়ির পরিবেশ থেকে এখন উৎসবের গন্ধ মুছে গিয়ে শুরু হয়েছে ঘোর বাস্তব আর অন্দরমহলের হাড়ির খবর। বৃষ্টির শাশুড়ি মনোরমা দেবী এখন আর রাগঢাক করছেন না। তার মনের ভেতরের জমাট বাঁধা অসন্তোষ এখন বিষাক্ত কথার ফোয়ারা হয়ে বেরোতে শুরু করেছে। সকালবেলা আকাশটা একটু মেঘলা। বৃষ্টি সকালে উঠে স্নান সেরে ভিজে চুলে রান্নাঘরে ঢুকেছে। মনোরমা দেবী তখন উনুন পাড়ে বসে কড়াইতে সর্ষের তেলের ফোড়ন দিচ্ছিলেন। তেলের সেই ঝাঁঝালো গন্ধে বৃষ্টির একটু কাশি এলো। মনোরমা দেবী খুন্তিটা কড়াইয়ের গায়ে সজোরে ঠুকে তেরছা চোখে তাকিয়ে বললেন, কি গো বৌমা, আজ যে বড় বেলা করে রান্নাঘরে পা দিলে? আমাদের এই বাড়িতে কিন্তু সূর্য ওঠার আগেই তুলসী তলায় জল দিয়ে রান্না চড়াতে হয়। ওই বেনে পুকুরের মাস্টারের বাড়িতে কি বেলা অবধি নাক ডেকে শোয়ার অভ্যেস ছিল নাকি? বাপের আদরের মেয়ে বলে কথা। বৃষ্টি খুব লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, না মা, আসলে রাতে কাল সায়নের আলমারিটা একটু গোছাতে গোছাতে দেরি হয়ে গিয়েছিল, কাল থেকে আমি ঠিক সময় মতো উঠে পড়ব। মনোরমা দেবী ঠোঁট উল্টে বললেন, আলমারি গোছাতে দেরি? বলি ওই আলমারিটার যা হাল, ও তো হাত দিলেই মড়মড় করে ওঠে। সায়ন বলল কত দামি সেগুন কাঠ, আর আমি তো দেখছি ওটা সস্তা আম কাঠকে ঘষে মেজে একটু রং চড়িয়ে পালিশ দিয়ে চালিয়ে দিয়েছে। ঠকালো তো তোমার বাপ আমাদের। সাথে তোমাকে গছিয়ে দিয়ে একেবারে ভিখারি হয়ে যাওয়ার নাটক করে হাত ধুয়ে ফেললো। আমাদের পাড়ার মানুষ যদি আজ ওই কাঠের মান দেখে তবে আমার মুখ পোড়াবে।
বৃষ্টির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে শান্ত হয়ে ধরা গলায় বলল, মা, বাবা ওনার সারা জীবনের জমানো টাকা দিয়ে ওই ফার্নিচারগুলো কিনেছেন। আপনার বলে দেওয়া সবচেয়ে বড় দোকান থেকে ওগুলো আনা হয়েছে। নামকরা দোকান বললেই হলো? মনোরমা দেবী ব্যঙ্গ করে হাসলেন। আমার মেজ ভাসুরের মেয়ে যখন মালদায় বিয়ে হয়ে গেল, তখন তার শ্বশুর বাড়িতে যে ড্রেসিং টেবিল দিয়েছিল সেটা দেখলে তোমার চোখ কপালে উঠতো বৌমা। আয়নাতে মুখ দেখলে মনে হতো রাজরানী দেখছি। আর তোমার বাবা যে ডাইনিং টেবিলটা পাঠালেন, ওটার কাজটা কত পাতলা দেখেছো? একবার গরম ভাতের থালা রাখলেই তো চটাস করে ফেটে যাবে। আমার বাড়িতে তো এসব সস্তা জিনিসের চল নেই বাপু। সায়ন আর ওর বাবা তো আদর্শের বুলি কপ চায়, তাই মেনে নিয়েছে, কিন্তু আমার তো চোখ আছে, আমি তো ঘর সামলাই। এমন সময় সায়ন অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। মনোরমা দেবী তৎক্ষণাৎ গলার সুর বদলে মিহি করে বললেন, সায়ন বাবা, বস বস। বৌমা, যাও তো মা, সায়নের জন্য একটু গরম লুচি আর আলুর দম নিয়ে এসো। আর শোনো, লুচি যেন একদম সাদা ধবধবে হয়, তোমার বাপের বাড়ির মতো কড়া করে ফেলো না যেন আবার, আমার ছেলে ওরকম পছন্দ করে না। সায়ন বিরক্ত হয়ে বলল, মা, তুমি কেন সকাল সকাল বৃষ্টির বাপের বাড়ি নিয়ে কথা শোনাচ্ছ? বৃষ্টি তো খুব ভালোই রান্না করে, কালকের ডালটা তো চমৎকার হয়েছিল। মনোরমা দেবী মুখটা হাড়ির মতো করে বললেন, আমি আবার কবে কথা শোনালাম? আমি তো ঘরের মঙ্গলের কথাই বলছি। তুই তো ব্যাংকে থাকিস সারাদিন, এসি ঘরে বসে ফাইল নাড়াচাড়া করিস, অন্তর্মহলের খবর কি রাখিস? এই যে তোর শ্বশুর মশাই সোনাগুলো দিলেন, ওগুলো তো একেবারেই খাদে ভরা। পরশুদিন তোর বড় জেঠি এসে আড়ালে বলে গেল, হ্যাঁ গো মনো, বউয়ের গয়নাগুলো তো বড় হালকা গো, হাত দিয়ে টিপলেই বেঁকে যাচ্ছে। আমার তো লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা করছিল। বনেদি বাড়ির বউ আর গয়না পরলে চেনা যায় না। বৃষ্টি নিঃশব্দে লুচি পরিবেশন করছিল। তার চোখে জল টলটল করছিল, কিন্তু সে সেটা আঁচলে মুছে নিল। সায়ন বৃষ্টির হাতটা একবার আড়ালে আলতো করে চেপে ধরল, কিন্তু মায়ের সামনে সরাসরি প্রতিবাদ করার সাহস তারও ঠিক কুলো ছিল না। কারণ সে জানতো প্রতিবাদ করলে মা আরও বেশি জেদ ধরবেন এবং বৃষ্টির ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেবেন। দুপুরে খাওয়ার পর মনোরমা দেবী তার ছায়াসঙ্গী পুটিকে নিয়ে স্টোররুমে বসে বৃষ্টির বাপের বাড়ি থেকে আসা কাঁসার বাসনগুলো গুনছিলেন। পুটি থালাগুলো উল্টে পাল্টে দেখে বলল, মা জননী, থালাগুলো তো হাতে নিলে বেশ ভারী লাগে গো। মনোরমা দেবী নাক কুঁচকে বললেন, ভারী হলেই হয় না রে পুটি, জেল্লা থাকতে হয়। এই দেখ, এই বড় থালাটার নিচে একটা খুঁত আছে, কেমন একটা আঁচড় লেগে আছে দেখ, একদম রিজেক্টেড মাল গুছিয়ে দিয়েছে মাস্টার মশাই। ভাবলেন বড় ঘরে মেয়ে দিচ্ছি, কেউ আর নিচে উল্টে দেখবে না, কিন্তু মনোরমার নজর এড়ানো অত সহজ নয়। বিকালে পাড়ার কয়েকটা গিন্নি যখন বাড়িতে এলো, তখন ড্রয়িং রুমে আসর বসলো। সবাই বৃষ্টির মিষ্টি স্বভাবের প্রশংসা করছিল। পাড়ার রায়গিন্নি বললেন, মনোরমা, বৌমা তো খুব শান্ত আর লক্ষ্মীমন্ত। তা ফার্নিচারগুলো কি তোমরা কিনলে নাকি বৃষ্টির বাবা দিলেন? মনোরমা দেবী একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলার ভান করে ঘোমটাটা মাথায় টেনে বললেন, আর বলো না দিদি, আমার কর্তার ছেলে তো জেদ ধরেছিল কিছুই নেবে না, এক বস্ত্রে বউ আনবে, কিন্তু বেয়াই মশাইয়ের আবার বড্ড বেশি মান সম্মান। তিনি বললেন, আমার এক মেয়ে, আমি কি খালি হাতে পাঠাবো? তো জোর করে কয়েকটা জিনিস পাঠালেন। ওই তো দেখছো আলমারিটা, কাঠটা তো ঠিক জুতসই নয়, ডিজাইনটাও পুরনো আমলের। আমরা যদি ওগুলো না নিতাম তবে ওনার মান থাকতো না, তাই বাধ্য হয়ে ওই ঘর ভরা আবর্জনাগুলো ঠাঁই দিতে হলো। আমার সায়নের কি আর এসবের অভাব ছিল? ঘরের ওপাশ থেকে বৃষ্টি প্রতিটি শব্দ শুনতে পাচ্ছিল। তার বুকটা অপমানে ফেটে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে মানুষটা বিয়ের আগে চুপি চুপি ফোন করে জিনিসের ফর্দ দিয়েছিলেন, তিনি আবার সবার কাছে তার বাবাকে ভিখারি সাজিয়ে নিজেকে মহান করছেন। রাতে সায়ন ঘরে এলে বৃষ্টি আর স্থির থাকতে পারল না। সে বিছানায় বসে হাউ হাউ করে কেঁদে ফেলল। সায়ন অপ্রস্তুত হয়ে বলল, বৃষ্টি, প্লিজ কেঁদো না। আমি জানি মা একটু কড়া কথা বলেন, ওনার অভ্যেস ওটা।
তুমি কিছু মনে করো না। বৃষ্টি ডুকরে উঠে বলল, কি মনে করব না সায়ন? উনি বলছেন বাবা ওনাকে ঠকিয়েছেন। উনি বলছেন আমার বাপের বাড়ির সব জিনিস সস্তার জঞ্জাল। কিন্তু তুমি তো জানো এই জিনিসগুলো কিনতে গিয়ে আমার বাবা আজ পথে বসেছেন। ওনার মাথার ওপর ঋণের পাহাড়। এই অপমানের জন্যই কি তুমি আমাকে বাড়িতে নিয়ে এলে? তোমার আদর্শ কোথায় গেল? সায়ন কোনো উত্তর দিতে পারল না। সে জানলার বাইরে অন্ধকার মাঠের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো ঘরের এই বিষাক্ত হাওয়া শুধু কথায় পরিষ্কার হবে না। সে বুঝল তার মা জিনিসের কাঙাল, আর এই কাঙালপনা মেটানোর জন্য তাকে এক কঠিন পথে হাঁটতে হবে। পরদিন সকালে সায়ন তার বাবা অবিনাশবাবুর ঘরে গেল। অবিনাশবাবু গম্ভীর হয়ে নিজের ডায়েরি লিখছিলেন। সায়ন গিয়ে বলল, বাবা, এভাবে আর কতদিন চলবে? মা তো দিন দিন বৃষ্টির জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। শুধু এই আসবাবপত্র আর সোনার দোহাই দিয়ে কথা শোনাচ্ছেন। বৃষ্টি কাঁদছে সারাদিন। আমাদের কিছু একটা বিহিত করতেই হবে। অবিনাশবাবু চশমাটা টেবিলের ওপর নামিয়ে রেখে একটা লম্বা শ্বাস ফেললেন। বললেন, আমিও গত কয়েকদিন ধরে ভাবছি সায়ন, তোর মা জিনিসের পাগল। ওকে ওর নিজের অস্ত্রেই হারাতে হবে। একটা বুদ্ধি আমার মাথায় খেলেছে। তুই আজই বৃষ্টির বাবার সাথে একবার দেখা করতো, আর এই চেক বইটা সাথে রাখ। বাপ ছেলে মিলে ঘরের দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ এক গোপন পরিকল্পনা করল। যে পরিকল্পনার খবর মনোরমা দেবী তো দূর, বৃষ্টির কানেও পৌঁছালো না। শুধু এইটুকু ঠিক হলো যে এবার থেকে ইলামবাজারের এই বনেদি বাড়িতে এক অন্য রকমের যুদ্ধ শুরু হবে, যেখানে অস্ত্র হবে সেই যৌতুক যা মনোরমা দেবী এতদিন দুহাত বাড়িয়ে চেয়েছিলেন। কিন্তু এই যৌতুক তার জয়ের নয়, বরং তার হারের কারণ হয়ে দাঁড়াবে। সায়ন আর অবিনাশ বাবুর গোপন বৈঠকের বাড়িতে হঠাৎ করে যেন একটা উল্টো হাওয়া বইতে শুরু করলো। মনোরমা দেবী তখনও জানতেন না যে তার সেই চিরাচরিত যৌতুক নিয়ে খোঁটা দেওয়ার দিন ফুরিয়ে আসছে। সকাল থেকে মনোরমা দেবী রান্নাঘরের বারান্দায় বসে পুটিকে দিয়ে মুড়ি ভাজিয়ে নিচ্ছিলেন, আর বৃষ্টির বাপের বাড়ির দেওয়া কাঁসার ঘটিটা দেখিয়ে বলছিলেন, দেখ পুটি, ঘটিটা হাতে নিলে মনে হয় যেন তিল তিল করে সোনা চুরি করে এর মধ্যে মেশানো হয়েছে। এতই ওজনে হালকা। মাস্টার মশাই কি ভেবেছিলেন যে বাড়ির লোকে ওজনের হিসেব বোঝে না? বৃষ্টি তখন কুয়োর ধারে বাসন মাজছিল। প্রতিটি শব্দ তীরের মতো তার কানে বিঁধছিল। কিন্তু সায়ন তাকে সকালে চুপি চুপি বলে গেছে, বৃষ্টি, আজ থেকে মা যাই বলুক তুমি একটা কথাও বলবে না, শুধু দেখে যাও কি হয়। বেলা 10টা নাগাদ হঠাৎ বাড়ির সামনে একটা বিশাল বড় ট্রাক এসে দাঁড়ালো। ট্রাকের ওপর বড় বড় অক্ষরে লেখা এক নামী আসবাবপত্র বিপণীর নাম। পাড়ার কৌতূহলী মানুষজন ভিড় জমালো। মনোরমা দেবী মুড়ির বাটি ফেলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। ওরে সায়ন, ও কর্তা, দেখো তো কারা এলো। ও ড্রাইভার ভাই, ভুল জায়গায় আসনি তো? ট্রাক থেকে একজন লোক নেমে এসে একটা ডেলিভারি স্লিপ হাতে দিয়ে বলল, আগে না মা, ইলামবাজারের অবিনাশবাবুর বাড়ি তো এটাই। বেনেপুকুর গ্রাম থেকে সত্যের মাস্টার মশাই এইসব জিনিস পাঠিয়েছেন ওনার মেয়ের জন্য। অর্ডার দেওয়া ছিল, আজ ডেলিভারি হলো। মনোরমা দেবীর চোখ তো চড়ক গাছ। ট্রাক থেকে একে একে নামতে শুরু করলো এক বিশাল রাজকীয় সেগুন কাঠের খাট, যা থেকে বার্নিশের গন্ধে পুরো পাড়া ম ম করছে। তার সাথে এলো একটি বিশাল ফ্রিজ, একটি টেলিভিশন আর একটা ঝকঝকে ওয়াশিং মেশিন। পাড়ার রায়গিন্নি ভিড়ের মাঝখান থেকে ফিসফিস করে বললেন, উমা মনোরমা, তোমার বেয়াই তো দেখি কলিযুগের দানবীর। এত জিনিস একসঙ্গে! আমরা তো ভাবতাম উনি বুঝি গরিব। মনোরমা দেবী তখন খুশিতে ডগমগ। তিনি মনে মনে ভাবলেন, যাক বাবা, শেষমেশ প্রেশারটা কাজে দিল। মাস্টার মশাই তাহলে ভয় পেয়ে জমি জমা সব বেচে দিলেন বুঝি। তিনি সায়নকে ডেকে বললেন, দেখলি সায়ন, আমি না বললে কি তোর শ্বশুর মশাইয়ের আক্কেল হতো? এই না হলে বনেদি বাড়ির বউয়ের সাজ। জিনিসগুলো সব অন্তরে ঢোকানো হলো। মনোরমা দেবী যখন নতুন ফ্রিজটার গায়ে হাত দিয়ে সেটা খুলতে চাইলেন মিষ্টি রাখার জন্য, ঠিক তখনই বৃষ্টি সামনে এসে দাঁড়ালো। বৃষ্টির চেহারায় আজ এক অদ্ভুত দৃঢ়তা। সে খুব ধীর অথচ গম্ভীর গলায় বলল, মা, হাত দেবেন না।
মনোরমা দেবী থমকে গেলেন। বলো কি বৌমা, আমি ফ্রিজটা একটু খুলে দেখব না? বৃষ্টি শান্ত গলায় বলল, মা, আপনি তো সব সময় বলেন যে আমার বাপের বাড়ি জিনিস মানে সস্তার জঞ্জাল, আপনার বনেদি বাড়ির আভিজাত্যে নাকি ওগুলো মানায় না। তাই সায়ন আর আমি ঠিক করেছি আমার বাবার পাঠানো এই প্রতিটি জিনিস শুধু আমার ঘরের ভেতর থাকবে। আপনার ওই পুরনো ফ্রিজ আর আসবাবপত্রই তো আপনার পছন্দ, আপনি ওগুলোই ব্যবহার করবেন। আমার বাবার দেওয়া জঞ্জাল আপনার ছোঁয়ার দরকার নেই। মনোরমা দেবীর মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন, সায়ন, দেখছিস তোর বউ কি বলছে? আমি এ বাড়ির গিন্নি, আমি ফ্রিজ ব্যবহার করব না? সায়ন ঘর থেকে বেরিয়ে এসে ল্যাপটপ ব্যাগটা কাঁধে নিতে দিতে বলল, মা, বৃষ্টি তো ভুল কিছু বলেনি। তুমি তো কাল বলছিলে যে শ্বশুরমশাই তোমাকে ঠকিয়েছেন, বাজে মাল দিয়েছেন। তো এখন যদি এই জিনিসগুলো খারাপ বেরোয় তবে তোমার নামে তো আবার কলঙ্ক হবে। তার চেয়ে ভালো ওগুলো বৃষ্টির ঘরেই থাকুক। ওগুলো তোর বাবার দেওয়া যৌতুক, তাই ওতে শুধু ওরই অধিকার। বাড়ির বাকি অংশে তোমার আধিপত্য যেমন ছিল তেমনই থাকবে। তুমি কেন অন্যের জিনিস ব্যবহার করে নিজের জাত হারাবে মা? অবিনাশ বাবু বারান্দা থেকে চশমাটা ঠিক করতে করতে বললেন, গিন্নি, সায়ন ঠিকই বলছে। অন্যের দান করা জিনিসের ওপর লোভ করা আমাদের সাজে না। তুমি তো চিরকাল নীতি নিয়ে চলেছ, তাই না? তবে আজ কেন পরদ্রব্যে লালসা? বৌমা, তুমি সব জিনিস তোমার ঘরে তালা দিয়ে রাখো। এবারই রান্না বান্না আর সব কাজ যেমন আগের জিনিসপত্রে হতো তেমনই হবে। মনোরমা দেবী বুঝতে পারলেন তিনি নিজের বোনা জালে নিজেই জড়িয়ে পড়েছেন। তিনি ভেবেছিলেন জিনিসগুলো এলে তিনি রাজত্ব করবেন, পাড়ায় নাম করবেন, কিন্তু এখন দেখছেন জিনিসগুলো চোখের সামনে আছে অথচ ছোঁয়ার উপায় নেই। দুপুরে খাওয়ার সময় আরও এক কাণ্ড ঘটল। মনোরমা দেবী দেখলেন ডাইনিং টেবিলটা সরিয়ে সেখানে বৃষ্টির বাবা পাঠানো সে নতুন গ্লসি ফিনিশে টেবিলটা রাখা হয়েছে। তিনি বসতে গেলেই বৃষ্টি বলল, মা, আপনি ওই কোণার পুরনো পিঁড়িটাতে বসুন না আজ। এই টেবিলটার কাজ তো খুব পাতলা, আপনার দামি কাঁসার থালা রাখলে যদি ফেটে যায়, আপনার গঞ্জনা তো সইতে পারবো না মা। মনোরমা দেবী রাগে গজ গজ করতে করতে বললেন, ভাত বাড়ো বৌমা, আমি অত কথা বুঝি না। বৃষ্টি থালাটা সাজিয়ে দিল ঠিকই, কিন্তু তাতে শুধু ভাত আর একটু ডাল। মনোরমা দেবী চোখ বড় বড় করে বললেন, মাছ কই? আর ওই যে ফ্রিজে রাখা রাবড়িটা? বৃষ্টি ম্লান হাসল, মা, মাছ তো আমার বাবার দেওয়া, নতুন ফ্রিজে রাখা আছে, আর আপনি তো ওটা ব্যবহার করবেন না বলেছেন, তাই আপনার জন্য কালকের উদ্বৃত্ত ডালটাই গরম করে এনেছি। বাড়ির নিয়ম তো এটাই ছিল মা, যে যার জিনিস তার তার কাছে। সারা দুপুর মনোরমা দেবী নিজের ঘরে বসে গুমরালেন। তিনি বুঝতে পারলেন আসবাবপত্র আসা মানেই সুখ নয়। জিনিসের আসক্তি তাকে আজ নিজের বাড়িতেই পরবাসী করে দিয়েছে। তিনি পুটিকে ডেকে বললেন, ওরে পুটি, বৌমাকে সত্যি ফ্রিজে তালা দিয়েছে রে? পুটি ফিসফিস করে বলল, হ্যাঁ মা জননী, শুধু তাই নয়, নতুন ওয়াশিং মেশিনে নিজের আর সায়ন দাদার কাপড় কাচ্ছে। আপনার কাপড়টা তো আমাকে দিয়েই কাচতে বলল মায়ের কাপড় নাকি ওসব মেশিনে কাচলে অপবিত্র হয়ে যাবে। মনোরমা দেবীর অহংকারে বড় চোট লাগলো। তিনি বুঝতে পারলেন বৃষ্টি মেয়েটা শান্ত হতে পারে, কিন্তু সে বোকা নয়। আর তার স্বামী আর ছেলেও এবার তার বিরুদ্ধে একজোট হয়েছে। কিন্তু তিনি তখনও জানতেন না এই আসবাবপত্রগুলো আসলে তার নিজের ছেলের জমানো টাকায় কেনা, যা তার লোভের ওষুধ হিসেবে বাড়িতে ঢোকানো হয়েছে। রাতের বেলা সায়ন ঘরে ফিরলে মনোরমা দেবী ওনার কাছে নালিশ করতে গেলেন, কিন্তু সায়ন ঘরে ঢোকার আগে বৃষ্টির ঘর থেকে হাসির শব্দ আর নতুন টিভির খবরের আওয়াজ ভেসে আসছিল। মনোরমা দেবী জানলার পাশ দিয়ে উঁকি দিয়ে দেখলেন বৃষ্টি আর সায়ন নতুন খাটে বসে এসির হাওয়ায় আরাম করে গল্প করছে, আর তিনি বাইরের গরমে পাখার নিচে ঘামছেন। এই গঞ্জনা, এই অপমান মনোরমা দেবী কোনোদিন কল্পনাও করেননি। তার মনে হতে লাগলো এই বিশাল বাড়িটা যেন দুভাগে ভাগ হয়ে গেছে।
একদিকে আভিজাত্য আর অন্যদিকে সেই যৌতুক, যা এখন তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বনেদি বাড়িতে এখন এক অদ্ভুত বিভাজন। একদিকে মনোরমা দেবীর দীর্ঘদিনের অহংকার আর পুরনো আসবাবের আভিজাত্য, অন্যদিকে বৃষ্টির ঘরে থাকা সেই আধুনিক সাজ সরঞ্জাম, যা এখন মনোরমা দেবীর কাছে নিষিদ্ধ ফল। দিনগুলো কাটছিল এক অসহ্য নীরবতায়। মনোরমা দেবী আগের মতো আর তর্জন গর্জন করেন না ঠিকই, কিন্তু তার ভেতরে একটা ছটফটানি দানা বাঁধছিল। তিনি দেখলেন সায়ন আর বৃষ্টি এখন নিজেদের ঘরেই বেশি সময় কাটায়। বৃষ্টির বাবার পাঠানো নতুন টিভিতে ওরা সিনেমা দেখে, নতুন ফ্রিজে ঠান্ডা জল খায়, আর মনোরমা দেবী বাইরের দালানে একলা বসে হাত পাখা নাড়েন। এক গ্রীষ্মের দুপুর, আকাশ থেকে যেন আগুন ঝরছে, লু বইছে বাইরে। মনোরমা দেবী হঠাৎ করে খুব অসুস্থ বোধ করতে শুরু করলেন। কয়েকদিন ধরেই ওনার বুকের ভেতরটা কেমন যেন চাপ দিচ্ছিল, কিন্তু কারোর কাছে হার মানবেন না বলে মুখ ফুটে কিছু বলেননি। দুপুরের ভাত খেয়ে উঠতে গিয়ে হঠাৎই ওনার মাথাটা ঘুরে গেল। তিনি কোনো মতে দেওয়াল ধরে দাঁড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। সশব্দে মেঝেতে পড়ে গেলেন তিনি। রান্নাঘর থেকে বৃষ্টি শব্দটা শুনেই দৌড়ে এলো। মা, মা, কি হয়েছে আপনার? মনোরমা দেবীর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি কথা বলতে পারছেন না, শুধু গোঙাচ্ছেন। বৃষ্টি চিৎকার করে পুটিকে ডাকলো, পুটি, শিগগির আয়, মা পড়ে গেছেন, ওদিকে বাবারকে খবর দে। অবিনাশবাবু হন্তদন্ত হয়ে এলেন। সায়ন তখন অফিসে। গ্রামের ছোট ডাক্তারবাবুকে ডাকা হলো। তিনি এসে পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন, অবস্থা খুব একটা সুবিধের নয়, হিট স্ট্রোকের মতো হয়েছে, সাথে প্রেশারটাও খুব বেড়ে গেছে। ওনাকে এখনই খুব ঠান্ডা ঘরে শান্তিতে রাখতে হবে। এই গরমে রাখলে স্ট্রোক হয়ে যেতে পারে। আপনাদের বাড়িতে এসি আছে না? অবিনাশবাবু ম্লান মুখে বৃষ্টির ঘরের দিকে তাকালেন। বাড়ির একমাত্র এসিটা বৃষ্টির ঘরেই লাগানো হয়েছে। ডাক্তারবাবু চলে যাওয়ার পর বৃষ্টি এক মুহূর্ত দেরি করল না। সে অবিনাশবাবুকে বলল, বাবা, আপনি ভাবছেন কেন? মাকে আমার ঘরে নিয়ে চলুন। মনোরমা দেবীকে ধরাধরি করে বৃষ্টির সে নতুন রাজকীয় সেগুনের খাটে শোয়ানো হলো। বৃষ্টি নিজের হাতে এসিটা চালিয়ে দিল। ঘরের তাপমাত্রা যখন নামতে শুরু করলো, মনোরমা দেবী একটু আরাম বোধ করলেন, কিন্তু ওনার চেতনা তখন আচ্ছন্ন। পরের 3টে দিন বৃষ্টির ওপর দিয়ে কি ঝড় গেল, তা কেবল অন্তর্যামী জানেন। সায়ন ছুটি নিয়ে চলে এসেছিল, কিন্তু বৃষ্টি কাউকে কিছু করতে দেয়নি। সে নাওয়া খাওয়া ভুলে শাশুড়ির শিয়রে বসে রইল। সময় মতো ওষুধ খাওয়ানো আর ডাবের জল খাইয়ে দেওয়া সবই সে একা হাতে করল। মনোরমা দেবীর জ্ঞান যখন পুরোপুরি ফিরল, তখন মাঝরাত। ঘরের নীল রঙের আবছা আলোয় তিনি দেখলেন বৃষ্টি ওনার পায়ের কাছে মেঝেতে বসে ওনার পা দুটো টিপে দিচ্ছে। ক্লান্তিতে মেয়েটার চোখ দুটো বসে গেছে, কিন্তু মুখে কোনো বিরক্তি নেই। মনোরমা দেবী ক্ষীণ স্বরে ডাকলেন, বৌমা। বৃষ্টি চমকে উঠল। মা, আপনি জেগেছেন? শরীর কেমন লাগছে? এই নিন, একটু জল খান। মনোরমা দেবী জল খেয়ে বৃষ্টির হাতের দিকে তাকালেন। দেখলেন সেই হালকা সোনার বালা দুটো, যা দেখে তিনি একদিন বিদ্রূপ করেছিলেন। অথচ এই হাত দুটোই গত 3 দিন ধরে তাকে যমদূতের হাত থেকে আগলে রেখেছে। মনোরমা দেবীর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি ধরা গলায় বললেন, আমাকে ক্ষমা করবে বৌমা। আমি তোমাকে কত কথা শুনিয়েছি, তোমার বাবাকে অপমান করেছি, অথচ আজ তোমার এই নতুন খাট, এই এসি আর তোমার সেবাই আমাকে বাঁচিয়ে দিল। বৃষ্টি ম্লান হেসে বলল, মা, ওসব কথা ছাড়ুন তো, আপনি সুস্থ হয়ে উঠুন আগে। পরদিন সকালে সায়ন আর অবিনাশবাবু ঘরে ঢুকলেন। মনোরমা দেবী তখন উঠে বসেছেন। তিনি অবিনাশবাবুর দিকে তাকিয়ে বললেন, ওগো, আমি অনেক পাপ করেছি। জিনিসের মোহে অন্ধ হয়ে আমি বাড়ির লক্ষ্মীকে চিনতে পারিনি। সায়ন তখন আর থাকতে পারল না। সে মায়ের বিছানার পাশে বসে হাতটা ধরে বলল, মা, তোমাকে একটা সত্যি কথা বলার সময় এসেছে। আসলে এই আসবাবপত্র, ফ্রিজ, টিভি, এগুলো শ্বশুর মশাই পাঠাননি, এই সব আমার জমানো টাকায় কেনা। মনোরমা দেবী আকাশ থেকে পড়লেন, কি বলছিস সায়ন? সায়ন বলল, হ্যাঁ মা, তুমি যখন বারবার বৃষ্টির বাবাকে ছোট করছিলে, ওনার সামর্থ্য নিয়ে খোঁটা দিচ্ছিলে, তখন আমি আর বাবা মিলে এই পরিকল্পনা করি। আমরা চেয়েছিলাম তুমি বোঝো যে জিনিসের চেয়ে মানুষের দাম বেশি।
শ্বশুরমশাইয়ের নাম করে এগুলো পাঠিয়েছিলাম যাতে তুমি বুঝতে পারো যে অন্যের জিনিসের ওপর অধিকার ফলাতে গেলে কতটা ছোট হতে হয়। মনোরমা দেবী স্তব্ধ হয়ে বসে রইলেন। তার দীর্ঘদিনের গড়ে তোলা অহংকারের পাহাড় মুহূর্তেই ধুলোয় মিশে গেল। তিনি নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টির হাতটা জড়িয়ে ধরলেন। বৌমা, আমি তোমাকে জিনিসের ভয় দেখিয়েছি, কিন্তু তুমি আমাকে ভালোবাসার জয় দেখালে। বেআই মশাইকে আজই খবর দাও, আমি ওনার কাছে ক্ষমা চাইব। আর শোনো, এই বাড়ির চাবি আজ থেকে তোমার হাতে। আমি শুধু তোমাদের মা হয়ে থাকতে চাই। অবিনাশবাবু হাসলেন। তিনি বললেন, গিন্নি, এই তো ঠিক কথা। গ্রীষ্মকালে মাটিতে যেমন রুক্ষতা আছে, তেমনই কিন্তু বৃষ্টির ছোঁয়ায় সেখান থেকে সোনা ফলে। আমাদের পরিবারেও আজ সে বৃষ্টির ছোঁয়া লাগলো। কয়েকদিন পর সত্যেন বাবুকে সসম্মানে বাড়িতে আনা হলো। মনোরমা দেবী নিজে দাঁড়িয়ে থেকে বেয়াইয়ের আপ্যায়ন করলেন। সেই নতুন ডাইনিং টেবিলে বসে সবাই একসাথে হাসি মুখে ভাত খেলো। কোনো বিভাজন নেই, কোনো দামি সস্তার বিচার নেই। এখন ইলাম বাজারের সেই বনেদি বাড়িতে আর কোনো ঘর নিষিদ্ধ নয়। সদর দরজা থেকে শুরু করে অন্দরমহল সবই এখন ভালোবাসায় মোড়া। মনোরমা দেবী এখন আর জিনিসের হিসাব রাখেন না, বরং বিকেলে বৃষ্টির সাথে বারান্দায় বসে নাতি নাতনির গল্প বুনে যান। যৌতুকের সে বিষাক্ত আগুন নিভে গিয়ে সেখানে এখন জ্বলছে পরম সুখের এক প্রদীপ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।